আজকের ভিডিওতে আমাদের যে গুরুত্বপূর্ণ রেমেডি ক্যালিবাইক্রোম রয়েছে, এই ক্যালিবাইক্রোমের রোগীকে সহজে চেনার জন্য 4টি অ্যানাটমিক্যাল লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে বা বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে সংক্ষিপ্ত নামটা লিখি তাহলে সুবিধা হবে, ক্যালিবাইক্রোমস। ঠিক আছে, অ্যানাটমিক্যাল সিমটমস হলো, এটার মানে হচ্ছে আমাদের যে ক্যালিবাইক্রোম গুরুত্বপূর্ণ রেমেডিটি রয়েছে, সেই রেমেডিটির অ্যানাটমিক্যাল সিমটম। অ্যানাটমি সম্পর্কে আপনারা জানেন, অ্যানাটমি একটা সাবজেক্ট আছে। এই অ্যানাটমির মানে হচ্ছে বাংলা হুবহু যদি করা হয় তবে হচ্ছে সব বিদ্যা, মানে মরা দেহের বিদ্যা আর কি। তো রিয়েলি তো আমরা মরা মানুষ নিয়ে চিকিৎসা করি না, আমরা এই জ্যান্ত বডি নিয়ে আমরা চিকিৎসা করি। তার মানে এই বডিগত যে লক্ষণগুলো, সেই লক্ষণকে বলা হয় অ্যানাটমিক্যাল সিমটম। আপনারা তো বহু টিচারের কাছে বিভিন্ন ঔষধ সম্পর্কে লেকচার শুনেছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আমারটাও শুনুন, তাহলে তফাৎটা বুঝতে পারবেন যে তফাৎটা কোথায়। আপনি যদি এই 4টি অ্যানাটমিক্যাল সিমটম যদি একবার বুঝে নেন, তাহলে আপনার জীবনে কখনোই এই ক্যালিবাইক্রোমের রোগীকে চিনতে কখনোই ভুল হবে না। এখন এই অ্যানাটমিক্যাল সিমটম সম্পর্কে যদি বলতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আমাদের এই ক্যালিবাইক্রোম ঔষধটির প্রধান ক্রিয়া কোথায়, মানে অ্যাকশন সেন্টারটা কোথায়। আপনারা কি বলতে পারেন যে আমাদের এই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, বিশাল বড় এবং গুরুত্বপূর্ণ রেমেডি, এই রেমেডিটির অ্যাকশন সেন্টারটা কোথায়? প্রধান অ্যাকশন সেন্টার, ঠিক আছে, লিখি একটু, অ্যাকশন সেন্টার। এই সেন্টার বানানটা 2 রকম হয়, ঠিক আছে। এবার এই অ্যাকশন সেন্টারটা কোথায় এই ওষুধের, আপনাকে এগুলো জানতে হবে। আপনি একবার আজকে জানবেন, জীবনে কোনো দিন বলবেন না, এটা গ্যারান্টি। সেটা হচ্ছে এটার অ্যাকশন সেন্টার, আমি লিখি তারপরে বলি, সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া। তাহলে আমরা জানলাম যে আমাদের এই ক্যালিবাইক্রোম ঔষধের প্রধান ক্রিয়াস্থান হচ্ছে সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া। কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে? কঠিন হবে না, একটু বোঝার চেষ্টা করুন। তো আপনি যদি এটা বুঝে নিতে পারেন, আপনি জীবনে কোনো দিন ভুলবেন না ক্যালিবাইক্রোমের রোগীদের, একবারে বলার সঙ্গে সঙ্গে চিনে নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য একটা পিকচার দেখাই, এই সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া আমাদের শরীরে কোথায় থাকে এবং সেখান থেকে কিভাবে লক্ষণগুলো তৈরি হয় সেটা আপনাদের একেবারে স্পষ্ট করে আমি দেখাবো। তো দেখুন, এই পাশের যে ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ওই মালার মতন, ওই পুঁতি দিয়ে মালা গাঁথলে যেমন হয় না, ওই গাট 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 গাট, এই যে আপনাদের দেখানো হচ্ছে তীর চিহ্ন দিয়ে, এটাই হচ্ছে এই সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া। এবার এটা কোথায় থাকে আমাদের শরীরে, কোথায় থাকে এই সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া? আমাদের এই সিদ্ধাড়ায় ব্যাকবোনে থাকে। তো আপনি এখনও প্রশ্ন করতে পারেন যে আমাদের এই ক্যালিবাইক্রোম ঔষধ কি তাহলে শুধুমাত্র এই পিঠের বা এই ব্যাকবোনের রোগের জন্যই উপযোগী? আলবাত তো না, তাহলে তো ভুল হয়ে যাবে। তাহলে এই সিম্প্যাথিক্যাল যে গ্যাংলিয়া রয়েছে, এর থেকে দেখুন তার বা সুতোর মতো একবারে জালের দড়ির মতো দেখুন বেরিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে গিয়ে মিশেছে। দেখুন এই উপর থেকে ফলো করুন, চোখে গিয়ে মিশেছে, তারপরে জিভে গিয়ে মিশেছে, তারপরে কিডনিতে, পাকস্থলিতে, তারপরে মহিলাদের জরায়ুতে গিয়ে, মানে বিভিন্ন অংশে গিয়ে মিশেছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে একটু লিখে নিলাম। যাই হোক, আমরা ফিরে আসি। তো আমি যেটা আপনাদের দেখালাম যে এই সিম্প্যাথিক্যাল গ্যাংলিয়া থেকে একেবারে তারের মতো নার্ভ দিয়ে আমাদের বিভিন্ন অঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে চোখ, লিভার, গলা, পাকস্থলী, কিডনি, জরায়ু ইত্যাদি অঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে, যেটা আমি দেখালাম। এই যে অঙ্গগুলো আমি দেখালাম, পুরো অঙ্গটার মধ্যেই কি এই ঔষধের ক্রিয়া আছে?
আলবাত না। তাহলে কোথায় ক্রিয়া আছে? এই যে যে অঙ্গগুলো আপনাদের দেখালাম, এই অঙ্গগুলোর মধ্যে একটা জায়গা আছে, একটা সেল আছে, সেই সেলকে বলা হয় ফাইব্রাস সেল বা ফাইব্রাস টিস্যু। কি বললাম? ফাইব্রাস সেল। মানে এই যে যে অঙ্গগুলো আমি দেখালাম, এই অঙ্গগুলোর মধ্যে ফাইব্রাস সেল আছে। এটার মানে হচ্ছে এই ফাইব্রাস সেল হচ্ছে তন্তু জাতীয়, দড়ির মতন। বুঝতে পেরেছেন? এবার আমাদের এই ক্যালিবাইক্রোমের রুগীরা যখন কোনো রোগে আক্রান্ত হয়, তখন বিভিন্ন দাঁড় দিয়ে ওই সুতোর মতো সেলের স্রাব নিঃসৃত হবে, এটা গ্যারান্টি। এমনি এমনি তো আর ক্যালিবাইক্রোমের রুগীদের বিভিন্ন দাঁড় দিয়ে সুতোর বা দড়ির মতো স্রাব নিঃসৃত হয় না, এই কারণের জন্যই হয়। তো আমরা যেটা জানলাম যে এই যে যে ফাইব্রাস সেল, এই ফাইব্রাস সেলের উপর ক্রিয়ে থাকার জন্য বিভিন্ন দাঁড় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার দাঁড় দিয়ে এরা কিন্তু অবশ্যই দড়ি বা সুতোর মতো স্রাব নিঃসৃত হতে হবে। তাহলে আমি 1 নম্বর অ্যানাটমিক্যাল সিমটমে লিখতে পারি দড়ি অথবা সুতোর মতো স্রাব, এটা আমরা দেখতে পাবো। তাহলে অবশ্যই অ্যানাটমিক্যাল সিমটম। দ্বিতীয় নম্বরে লিখব, দ্বিতীয় নম্বরে হচ্ছে শ্লেষ্মা মানে শ্লেষ্মা প্রবণতা। এই আমাদের এই ক্যালিবাইক্রোমের রুগীদের যখন একটু ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগলে কি হয়, তখনই এদের যে এই যে ফাইব্রাস যে সেল, এই সেল থেকে সুতোর মতো পদার্থ বেরোয়, যেটা আমি আগেই বললাম। অবশ্যই আমাদের এই ক্যালিবাইক্রোমের রুগীদের শ্লেষ্মার প্রবণতা অবশ্যই থাকবে। এবার নাম্বার 3-তে বলি বাতের প্রবণতা কেন থাকে, কেন বাতের প্রবণতা হয় আমাদের এই ক্যালিবাইক্রোমের রুগীদের? সেটার কারণ হচ্ছে কি, এই যে শ্লেষ্মা, এই শ্লেষ্মাটা যখন বেরিয়ে যায়, তখন আমাদের যে শিরা এবং ধমনীগুলো আছে সেখান থেকেও ক্ষয় হয়, সেখান থেকেও বের হয়। এবার এই শিরা বা ধমনী থেকে যখন এই শ্লেষ্মা জাতীয় পদার্থ বেরিয়ে যায় না, তখন এই রোগীর কিন্তু পেইন আসবে, ব্যথা আসবেই। তার জন্য আমরা দেখতে পাই যে আমাদের এই ক্যালিবাইক্রোম রোগীদের বাতের প্রবণতা আছে। আর একটা থাকে নাম্বার 4-এ, সেটা হচ্ছে দুর্বলতা থাকে। ক্যালি গ্রুপের কটা ঔষধ আছে? ক্যালি গ্রুপের কিন্তু অনেক ঔষধ আছে। ক্যালি গ্রুপের রুগী, ক্যালি মানে হচ্ছে কি, পটাশিয়াম একটা পদার্থ, সেই পদার্থ থেকে তৈরি হয় যে সমস্ত ঔষধ, সেটাই হচ্ছে ক্যালি গ্রুপের ঔষধ। এবার এই পটাশকে ল্যাটিন ভাষায় বলা হয় কার্লিয়াম, ঠিক আছে, কার্লিয়াম। সেই কার্লিয়াম নাম অনুসারে এটাকে ক্যালি নাম করা হয়েছে। ক্যালিবাইক্রোম, ক্যালিকার্প, ক্যালিনাইট্রিকাম, বিভিন্ন ধরনের এই ক্যালি গ্রুপের ঔষধ আছে। এবার এই ক্যালি গ্রুপের প্রত্যেকটা রেমিডির ঔষধের রুগীদের এই দুর্বলতা অবশ্যই থাকবে। তাহলে আমরা সুন্দর করে বুঝে গেলাম যে ক্যালিবাইক্রোমের রুগীদের এই 4টি অ্যানাটমিক্যাল সিমটম প্রতিটি রোগের ক্ষেত্রে থাকবে। এবার রোগ সে যাই হোক গে, আপনাকে আগে দেখতে হবে এই 4টি আছে কিনা। যেখানে এই 4টি আছে, সে যেটাই রোগ হোক, আপনি অবশ্যই ক্যালিবাইক্রোম ঔষধটি ব্যবহার করবেন। এখন আমি এই 4টি এই অ্যানাটমিক্যাল সিমটম আছে এমন কয়েকটা রোগ সম্পর্কে আপনাদের আমি তথ্য দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে একটু দেখুন, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ক্যালিবাইক্রোমের রোগী সঠিকভাবে কী রকম হয়। নাম্বার 1-এ বলি গলার রোগের ক্ষেত্রে। এই গলার রোগের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণ দুর্বলতা সহ শ্লেষ্মা স্রাব নির্গত হয়, এবং সেই শ্লেষ্মা স্রাব টানলে দড়ির মতো বাড়ে। কথাটা কি বললাম আমি? দেখুন 3টেই বলে গেছি, শুধু বাতের ব্যথাটা বলিনি। বাতের ব্যথা থাকে ক্যালিবাইক্রোমের রুগীদের। তো এই যে বিষয়টা, যে একজন রুগী যখন গলার রোগে আক্রান্ত হবে, তার কিন্তু বিভিন্ন রকম লক্ষণ দেখা দেবে। গলার মধ্যে বেদনা,
খাদ্যবস্তু গিলতে কষ্ট, স্বরভঙ্গ, এরকম কত হাজার হাজার লক্ষণ বেরোবে গলা রোগের ক্ষেত্রে। তো এত লক্ষণ কি রিয়েলি আপনি মুখস্থ করে রাখতে পারবেন? পারবেন না কোনোভাবে। তো আমি যে 4টি দেখালাম, এই 4টি লক্ষণই এই গলা রোগের ক্ষেত্রে আপনি পাবেন। তাহলে আপনার ক্যালিবাইক্রমের রোগীকে চিনে নিতে অসুবিধা হয় না। নাম্বার 2তে বলি ফুসফুসের রোগের ক্ষেত্রে বাতজ দুর্বলতা সহ হলুদ বর্ণের শ্লেষ্মা স্রাব নির্গত হয়। সেই শ্লেষ্মা স্রাব টানলে বাড়ে, মানে দেখতে সুতোর মতো টানলে বাড়ে। এখানে দেখুন এই যে ফুসফুসের রোগ, এই ফুসফুসের রোগে কিন্তু ওই 4টি লক্ষণই আছে, 4টি অ্যানাটমিক্যাল লক্ষণ আছে। এখন আপনি বলতে পারেন যে ফুসফুসে কত রকমের রোগ হয়। ফুসফুসে বিভিন্ন ধরনের কাশি হয়, হাঁপানি হয়, নিউমোনিয়ার বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। এবার এত উপসর্গ, হাজার হাজার লক্ষণ তো আপনি মুখস্থ করে রাখতে পারবেন না। তাহলে ফুসফুসের রোগে যদি আপনি শুধুমাত্র এই 4টি বিষয়ের উপর নির্ভর করে ঔষধ দেন, নির্ঘাত ঔষধে কিন্তু কাজ হবে। নাম্বার 3তে বলবো নাকের রোগ, মানে নাকের রোগের ক্ষেত্রে। এবারে নাকের রোগের ক্ষেত্রে প্রচুর স্রাব নিঃসৃত হয়। সেই স্রাব দড়ির মতো দেখতে, দড়ির মতো লম্বা বা সুতোর মতো লম্বা হয়। সেই সঙ্গে রোগীদের ভীষণ দুর্বলতা থাকে এবং হাত পায়ে বেদনাও থাকে। দেখুন এই যে বিষয়টা, এই নাকের রোগও কিন্তু ওই 4টি লক্ষণই কিন্তু ফিরে আসে। সুতরাং নাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, বিভিন্ন প্রকার অসুবিধা হতে পারে। এত প্রকার বা এত অসুবিধা তো মুখস্থ করে রাখা সম্ভব নয়। আপনি এই 4টি বিষয়ের উপর নির্ভর করে আপনি নির্বিঘ্নে ক্যালিবাইক্রম ঔষধটা দিন, আপনার রোগী নিঃসন্দেহে আরোগ্য হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।